নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরি। কলকাতার ডায়েরিতে আপনারা খুব ভালোভাবেই জানেন কলকাতা শহরের সংস্কৃতি যেভাবে উঠে আসে, কলকাতা শহরের ব্যবসা বাণিজ্য যেভাবে উঠে আসে, বা তার শিক্ষা যেভাবে আলোচিত হয়, তার বিভিন্ন স্তর আছে। এই স্তরে আমরা খুঁজে বেড়াই মানুষের জীবনচর্যাকে, মানুষের নিজের ভাবনার প্রতিফলনকে। আজকে আমরা যাকে পেয়েছি, তিনি যে শিল্পে সাফল্য লাভ করেছেন সেটা হচ্ছে কাঁথা শিল্প। এই কথাটাও ঠিকমতো আমি বলতে পারলাম কিনা সেটাও সাক্ষাৎকারের সময় আপনারা বুঝবেন। পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন অনিতা মিত্র, চিত্রশিল্পী। দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, কাজ করছেন এই কাঁথা শিল্প নিয়ে, এবং এইটা তিনি তুলে ধরেছেন যেভাবে, সেটা বোধহয় তুলনারহিত। তো আজকে তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত স্টুডিওতে। দিদি, আপনাকে স্বাগত জানাই। আমাদের প্রথম যেটা জানার আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে এই যে কথাটা বললাম কাঁথা শিল্প, এখনো অনেক জায়গায় বাচ্চারা গায়ে কাঁথা দেয়, বড়রাও দেয়, আবার কাঁথা স্টিচের শাড়ি সেও পরে। আমাদের মোটামুটি জানাটা না এইটুকুর মধ্যে ঘোরাফেরা করে। কাঁথা শিল্প মানে কি, মানে আপনার যে শিল্পের স্বাক্ষরটা আপনি ঠিক কোন জায়গায় রেখেছেন, আমাদের যদি প্রথমে বুঝিয়ে দেন। আমি বেসিক্যালি একজন শিল্পী। ছোটবেলা থেকে ভীষণ ছবি আঁকতে ভালোবাসতাম, কিন্তু যে কোনো কারণে হোক গুরুত্ব দেননি বড়রা। শান্তিনিকেতনে ভর্তি হই 56 সালে পাঠভবনে, ক্লাস 4-এ। তখন থেকে আমার শিল্প শিক্ষার প্রথম শুরু। স্কুল পার করে কলেজে ভর্তি হলাম। মা বাবা বিয়ে দিতে চাইলেন, অনেক যুদ্ধ করে। দেবীপ্রসাদ রায়চৌধুরী ছিলেন, আমাকে ছবি আঁকা শেখাচ্ছিলেন কিছুদিন কলেজে ভর্তি হওয়ার আগেই। উনি বাবাকে ইনসিস্ট করলেন আমাকে কলেজে ভর্তি করা হয়। শান্তিনিকেতনে যেমন ভারতীয় ধারার কাজ শিখেছি, বিশেষত নন্দলাল বোসের ধারার কাজ শিখেছি, ওখানে গিয়ে পুরো পশ্চিমী ধারার কাজ। কলেজে? কলেজে। কোন কলেজ সেটা? গভর্নমেন্ট আর্ট কলেজ। গভর্নমেন্ট আর্ট কলেজ, কলকাতারই। সেখানে ফাইন আর্টস নিয়ে 5 বছরের কোর্স কমপ্লিট করেছি। আবার মা বাবা উঠে পড়ে লাগলেন আমাকে বিয়ে দেওয়ার জন্যে। তখন দুষ্টু ছিলাম, পালিয়ে বিয়ে করলাম হিরণ মিত্রকে। তিনি আমার থেকে একটু 4 বছরের বড়। শিল্পের খাতিরে তিনি আমার বন্ধু। তখন সংসারও সামলাতে হবে, টাকা আয়ও করতে হবে। এসব করতে গিয়ে আমি একটা স্কুলে চাকরি নিই, আর্ট টিচিংয়ের। হিরণ ওর নিজের মনে কাজ করে গেছে, কিন্তু ওই স্কুল আমাকে বাঁচিয়ে দিয়েছে। যেটুকু চর্চা করেছি বাচ্চাদের শেখাতে গিয়ে, ওইটুকুই আমার চর্চা ছিল। এটা দীর্ঘকাল চলছিল। ছেলে মেয়ে ছোট, আস্তে আস্তে বড় হলো। ছেলে যখন সবে জন্মেছে, বিয়ে 14 বছর পরে, তখন আমার মা, জন্মানোর জাস্ট আগে, কয়েক মাস আগে, মা কিছু কাঁথা করতে চাইলেন। এই প্রথম আমি যেন নিজের খোল থেকে বেরিয়ে এলাম। মা কাঁথা করতে চাইলেন। স্বাভাবিকভাবেই শান্তিনিকেতনের ধারায় আলপনার রিপিটেশন যেমনটা হয় তাই আমি এঁকে দিয়েছি। তাই না দেখে দুজন প্রাক্তনী শান্তিনিকেতনে আমাদের সঙ্গে পরিচিত ছিল তখনও, তারা আমার কাছ থেকে বেশ কিছু কাঁথা আঁকার জন্য অনুরোধ করলো, দিলাম। কিন্তু তারা আমাকে পারমিশন না নিয়েই বা আমাকে কিছু না জানিয়ে তারা ব্যবসা শুরু করলো, এবং তাই নয়, একজন আমার সংসারটাও ভাঙবার চেষ্টা করলো। এই পরিস্থিতির মধ্যে আমি ভীষণ কষ্ট পেলাম। কিন্তু ঠিক সেই সময় দিয়ে কাঁথা ফোড়ের শাড়ি বাজারে নেমে গেছে। তো আমার মনে প্রচণ্ড দ্বন্দ্ব উপস্থিত হলো যে এরপরে কি করব, শিল্পে ফিরে যাওয়া কিভাবে হবে। আমার সামনে কাঁথার সমস্যাটা রয়েছে, মার কাঁথা, প্লেন কাঁথা গায়ে দেবার, যেমন আপনার অভিজ্ঞতা, ওদিকে কাঁথা ফোড়ের শাড়ি, এই দুটো তো মেলাতে পারছি না আমি কিছুতেই। তখন আমি মিউজিয়ামে যাওয়া শুরু করলাম। গুরুসদয় মিউজিয়ামে গেলাম, ন্যাশনাল মিউজিয়ামে গেলাম। ওখানে গিয়ে কাঁথা দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গেছি। আমি বিশ্বাস করতে পারছি না যে কাঁথা এত সুন্দর হতে পারে, এত অপূর্ব। আমার বাড়ির লোকেরাও কেউ জানে না, কেউ কোথাও জানে না কাঁথা নিয়ে। এটা আমার কাছে ভীষণ অবাক লেগে গেছে। আমি তো জানতাম না, ঠিক আছে, আমার জীবনটা এদিক থেকে ওদিক ছিটকে গেছে, কিন্তু কাঁথা নিয়ে কেউ আলোচনাও করে না, কিছুই নেই। কাঁথা ব্যাপারটা এক্সিস্টই করে না। কাঁথা বলতে ক্যাঁতা, ফ্লাইওভারের নিচে যারা থাকে তারা ক্যাঁতা গায়ে দেয়, এরকম একটা মনোভাব। ভীষণ তাচ্ছিল্য। পাবলিকলি কাঁথা বার করে না বাড়িতে। আগেকার দিনে কাঁথা পেতে দিত, জামাই এলে, লোকজন এলে কাঁথা পেতে দিত, অত সুন্দর সুন্দর কাঁথা। এখন কেউ কাঁথা সামনে বার করে না। রিসার্চ যখন আমি শুরু করলাম, আমি যেমন আশ্চর্য হয়েছি, তেমনি আশ্চর্য শুধু হওয়া নয়, আমার কৌতূহলটা এত বাড়তে লাগলো যে আমি
স্কেচ পেন নিয়ে ঘন্টার পর ঘন্টা ওই কাঁথার স্টিচগুলোকে, তার ওঠা পড়া, তার লুকিয়ে পড়া, আপ ডাউন, কেমনভাবে শেপ নিচ্ছে আস্তে আস্তে, এগুলো আমি স্কেচ করতে লাগলাম। সেখানে তো শেষ হলে চলবে না, বাড়ি এসে পরীক্ষা নিরীক্ষা শুরু করলাম। পরীক্ষা নিরীক্ষা থেকে আস্তে আস্তে পুরো স্যাম্পলার তৈরি করলাম। স্যাম্পলার মানে হচ্ছে বিদেশে ওরা স্টিচকে সরু সরু এক একটা লাইনে যে স্টিচটা করবে তার একটা, যেমন একটা ডিকশনারি মতন স্যাম্পলার তৈরি করলাম। প্রায় 300-350 মতন স্যাম্পলার আমি আবিষ্কার করেছি। তার মধ্যে কিছু আছে নিজেই নাম দিয়েছি, নিজেই তৈরি করেছি। তো এইটা যখন আমি করতে শুরু করলাম, স্বাভাবিকভাবেই প্রায় 4.5 বছর কেটে গেছে এরকম করতে করতে। অবশ্যই অভিমান থেকে পরিবার, সমস্ত আত্মীয় বন্ধু যেখানে আছে সবাই থেকে মুখ ফুরিয়ে নিয়েছি, নিজেকে একদম একান্তে নিজের কাজটা করছিলাম। তার বড় উদ্দেশ্য ছিল যে আমার জীবনের যা কিছু ভাবনা চিন্তা, যা কিছু সৃজন ক্ষমতা, সেটাকে প্রোটেক্ট করা। কারণ আমি জানি যে আবার যদি সেটাকে আমি পাবলিক করি, মানে নানানভাবে নষ্ট হবার চান্স আছে। আমি সেই জন্য একদম গোপনে কাজটা করতে থাকি। 4.5 বছর প্রায় যখন শেষ হয়েছে, একদিন মা হঠাৎ আবিষ্কার করে ফেললেন যে আমি এরকম কাজ করছি। আর আমার সঙ্গে মার শারীরিক এবং মানসিক দুদিক থেকেই খুব দূরত্ব ছিল। ওই প্রথম আমরা কাছাকাছি এলাম, কাঁথাকে বেস করে আমরা কাছাকাছি এলাম। মা মেয়েতে একটা সম্পর্ক তৈরি হলো। মা তখন বুদ্ধি দিলেন, তুই একটা নকশি নাম দিয়ে একটা স্কুল খোল, একটা দল তৈরি কর, তাহলে কাঁথা সেলাইটা আবার রিভাইভ করা যাবে। অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, বেশ কিছু মেয়ে জড়ো হলো, পাড়া প্রতিবেশী মহিলারা এলেন, কয়েকজন মাসিমা, বৌদি, এরকম সব কয়েকজন এলেন। জানা 25 আমরা একসঙ্গে বসে কাজ করতে শুরু করলাম। তখন আমার যেটা মনে হয়েছিল, অনেকেই ছিল যারা জীবনে ছুঁচই ধরেনি, সেলাই তো দূরের কথা, ছুঁচই ধরেনি, এদেরকে ট্রেনিং দেব, তবে তারা একদিন কাঁথা করবে। সেটা বহু যুগের ব্যাপার। আমি তাদেরকে ছোট ছোট এই সার্ভিয়েট সেট বা ড্রেসিং টেবিলের উপরে ছোট্ট একটা মানে পিস সাজাবার জন্য, এরকম ছোট 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 কাজ ওদেরকে আমি করাতে লাগলাম, যতক্ষণ না ওরা দক্ষতা অর্জন করছে। দক্ষতা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস একটা কাঁথার ক্ষেত্রে। যাই আমি এক্সপ্রেস করি না কেন, সেটাকে কাঁথার মধ্যে ফোটাতে গেলে যথেষ্ট দক্ষতার দরকার। আমি যতক্ষণ না সেই ওরা একটা স্ট্যান্ডার্ডে আসছে, ততক্ষণ পর্যন্ত বড় কাঁথাতে ওদের হাতই দিতাম না। আর বড় কাঁথা মানে মেইন ডিজাইন, কালার চয়েস, তার সেন্স অফ প্রপোর্শন, প্রপার্টিজ, পরিমিতি বলা যেতে পারে, যা কিছু আমি ডিজাইন করতাম, প্রতি ইঞ্চ তাদেরকে সুপারভাইজ করতাম এবং তাদেরকে দিয়ে ওই সাইডের লম্বা লাইন একটাই স্টিচ করে যাচ্ছে, আরেকটা স্টিচের ধরন নিল, আবার কেউ আরেকটা স্টিচের ধরন নিল, একজন যদি এদিকে বসে স্টিচ করছে তো একজন ওদিকে বসে স্টিচ করছে, এই করতে করে 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 বেশ কিছু বড় কাঁথা তৈরি করলাম। তো এরকম করতে করতে আমাদের প্রায় কয়েক বছর কেটে যাওয়ার পরে এদেরকে দক্ষ করছি এবং সমস্ত জিনিসটা করছি। খুব শর্ট টাইমের মধ্যে আমার যেটা মনে হলো যে আমি যে কাঁথা করছি বা এদের শেখাচ্ছি, বিষয়টা কি, কন্টেন্ট কি। কারণ আজকের দিনে কন্টেন্ট একটা ভীষণ মানে প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর্টে। কাঁথাতে আমার ছবিতে কি কন্টেন্ট হবে? কারণ আমি যদি শান্তিনিকেতনের ধারাকেই আবার রিপিট করি, শুধু রিপিটেশন হয়ে যাবে, ওয়েস্টার্ন স্টাইল এর সঙ্গে ফিট করবে না, তাহলে আমি যাব কোথায়? আচ্ছা, এইখানে আপনার কন্টেন্ট নিয়ে ভাবনায় সামান্য একটু বিরতি দিয়ে আমরা যদি ফিরে যাই এই কথাটায়, যে কাঁথা নিয়ে ভাবনা বাংলায় বসে, কলকাতায় বসে, তার প্রাসঙ্গিকতা হচ্ছে যে আপনি ছোটবেলা থেকে দেখেছেন কাঁথাকে। আমার প্রশ্ন, এই কাঁথা কি বাংলার নিজস্ব, অন্য জায়গার কি নয়? অবশ্যই নিজস্ব, কিন্তু বাংলা তো এইটুকু জায়গার মধ্যে লিমিটেড ছিল না। কাঁথা কিন্তু বৌদ্ধ যুগ থেকেই আছে, কারণ তারও বহু আগে ছুঁচের আবিষ্কার, আর তারও সেই সময় দিয়ে ছুঁচের আবিষ্কারের সঙ্গে সঙ্গে রান স্টিচের আবিষ্কার। আপনি বৌদ্ধ যুগ বলছেন মানে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। তো তার আগে ছুঁচ অলরেডি আবিষ্কার হয়ে গেছে। আমাদের দেশে তাঁত, উইভিং, এইটাই কিন্তু প্রাধান্য ছিল বরাবরই। যেহেতু সেই লেয়ারগুলোকে ধরতে হবে একসঙ্গে, পুরনো হয়ে গেছে কাপড়, অনেক পুরনো হয়ে গেছে, তাকে সেভ করতে হবে, দারিদ্র, তার ক্ষমতা নেই পশম কেনে, তো সেই তাকে লেয়ার করে করে লাগাতে হবে। তো স্বাভাবিকভাবে সেই যুগ থেকেই, এবং সাধু সন্ন্যাসীদের দেওয়া হতো কাঁথা। তো এই যে কাঁথার ব্যবহারটা কিন্তু সেই প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। আর যবে থেকে হয়েছে তবে থেকেই কিন্তু মেয়েরা যারা কাঁথা সেলাই করত, তাদের যে মনন, তাদের ভিতরেও যে একটা মন আছে, কোন সভ্যতাই তো সেটাকে স্বীকার করেন না যে একটা মন আছে, তাদের যে একটা ক্রিয়েটিভিটি আছে, এই জায়গাটা মেয়েরাই কিন্তু সেই জায়গাটা বিচরণ করেছে, সেখান থেকেই শিল্পের জন্ম। আরেকটা জিনিসও তো বোধহয় বলা যায়, যেটা আপনি পরোক্ষভাবে উল্লেখ করে গেলেন, যে পশম একদিকে কেনার ক্ষমতা নেই, সেই সময়কার কথা বলছেন,
তাছাড়াও পশম বোধহয় আমাদের এই বাংলার মাটিতে সেভাবে পাওয়া যায় না। না, এই যে বাংলায় ঈষদুষ্ণ আবহাওয়া, কাঁথাটা খুব আরামের, তার নরম মোলায়েম, আমরা গায়ে দিলেই মায়ের কথা মনে পড়ে, ছোটবেলার কথা মনে পড়ে, ওমটা জড়িয়ে থাকে যেন। জড়িয়ে থাকে। এই যে একটা নিশ্চিন্তি, একটা শান্তির একটা ফিলিং, কাঁথার ভিতরে সেই গুণাগুণটা রয়েছে। কাঁথা সেলাইতে আসামের তাঁতের যে ডিজাইন তা ঢুকে গেছে, কাঁথা সেলাইতে পার্সির কলকা ঢুকে গেছে, মানে সবসময় কিন্তু কিছু না কিছু মেয়েরা ঠিক টুক করে তুলে নিয়েছে তাদের। শ্রোতা বন্ধুরা, কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আমরা কথা বলছি শিল্পী অনিতা মিত্রের সঙ্গে। আমাদের কথা বলার যে মূল জায়গা, আমাদের যে মনোযোগ, সেটা হচ্ছে কাঁথা শিল্পের উপর। এই কাঁথা শিল্পকে কিভাবে তিনি চর্চা করেছেন সেটা নিয়ে, সেটাকে আরো বিকশিত করেছেন এবং সেটাকে আজকে কোথায় এনেছেন সেটাই আমরা বুঝতে চাইছি। এই যে কথা নিয়ে আপনার যে ভাবনা, বাংলার মধ্যে দিয়ে তার যে বিকাশ, সেইটা নিশ্চয়ই আপনার কন্টেন্টে কোনো একটা সময় চলে এসেছিল, তাই না? মানে এই ইতিহাসও তো আপনি পাঠ নিয়েছেন। হ্যাঁ, ন্যাচুরালি। গবেষণাটা আমার কোনো তাত্ত্বিক উদ্দেশ্য নিয়ে করা না, ওটা স্রেফ আমার নিজের শিল্পসত্তাকে জাগানোর জন্য, শিল্পসত্তাকে ডেভেলপ করার জন্য। আমি শিল্পী, আমার ভিতরে সবসময় একটা কিছু মানে তার প্রকাশ মাধ্যম চাই, কিন্তু এই করতে গিয়ে আমি এত কিছু জানতে পেরেছি। অনেক গবেষক অনেক আবিষ্কার করেছে, তারা প্রণম্য আমার কাছে, কিন্তু সেইটা আমাদের দৈনন্দিন জীবনের শিল্পের যে ফিল্ড, সেখানে তার ছায়া পড়েনি। এটা আমার দুঃখের জায়গাটা। সেই জায়গাটা থেকে যেখানে আপনাকে থামিয়ে দিয়েছিলাম কন্টেন্টের ব্যাপারটা, সেখান থেকেই বোধহয় উদ্ভব হয়েছে। হ্যাঁ, আমি যখন খুঁজছি, যখন আমি দেখলাম যে ভারতীয় ধারা ছাড়ো, পশ্চিমী ধারা ছাড়ো, মাঝখানে বাকি রইল আমাদের লোকশিল্প। লোকশিল্পর জায়গাটা কিন্তু ইউরোপীয় শাসক শ্রেণীর যে একটা বাধ্যবাধকতা, এইটা রুলস, তত্ত্ব, এর বাইরে যাব না, এরকম একটা ব্যাপার সব জায়গাতে, সেটা মেনে চলেনি। এরা করেনি, কোনো স্টাডি হয়নি। এমনকি আমাদের দেশীয় বিদ্বজ্জনেরাও এই নিয়ে কেউ কোনো সাড়া করেনি, শিল্পীরা তো নয়। এবং এই যে জায়গাটা, এইখানে আমাকে দাঁড়িয়ে আমার সমস্ত প্রণাম, মানে আমার ভিতরে যদি কোনো ইন্সপিরেশন যদি নেবার থাকে, এদের কাছ থেকেই আমার ইন্সপিরেশন নেওয়া। আমার প্রণাম সেই সব প্রাচীনাদের যারা তাদের মেয়েদের, বউদের কাছে টেনে তাদের কাঁথা করার সময় তাদেরকে ট্রেনিং দিয়েছেন, নেক্সট জেনারেশনকে তৈরি। আপনার কথা কেমন একটা আরাম সৃষ্টি করছে, মানে এমন শুনছি না যে মনে হচ্ছে কোন পণ্যের প্রস্তুতি শুনছি আমরা, কেমন একটা আরাম। এবং আপনার যে কাজের ছবিগুলো আমরা দেখেছি, সেখানে কেমন মনে হয় যে একটু দূর থেকে দেখলে সেলাই ফোড়াই মনে হবে না। ওখানে আসছি আমি, ভীষণ ক্রুশিয়াল জায়গা। আমি বললাম যে আমার জীবনে যত বাধা এসছে, প্রতিকূলতা এসছে, কিরকম ভাবে তুলনা দিচ্ছি, একটা সমুদ্রের ঢেউ আসছে, বালির উপরে গড়িয়ে যায়, কিন্তু সমুদ্রের ঢেউটা যখন পাথরের গায়ে ধাক্কা খায়, তার ঢেউটা অনেক দূর ঠেলে ওঠে। তো আমার জীবনের প্রতিটা ঘটনাই ফিজিক্যালি যা ঘটছে, সেইটার ছায়া পড়েছে আমার কাঁথাতে, আমার ক্রিয়েটিভিটিতে। অর্থাৎ প্রত্যেক সময় কিন্তু আমি একটা দরজা খুলে গেছে, আমার একটা করে প্রবলেম এসছে, একটা করে দরজা খুলে গেছে আমার জীবনে। এবং সেটা খুব শর্ট টাইম ধরে, এই 20-22-24 বছর ধরে এইটুকু সময়ের মধ্যে ব্যাপারগুলো ঘটেছে, 83 সাল থেকে। আমাদের বাড়িতে প্রচুর বই আছে, অজস্র, আমরা দুজনেই পাগলের মতন বই কিনি, না খেয়ে না দে। তো সেই বইয়ের মধ্যে সমস্ত লোকশিল্পের উপরে প্রচুর বই রয়েছে। মধুবনী দেখে আমি ভীষণ একেবারে নাড়া খাই। মধুবনীর মধ্যে নারী মনের চাপা একটা দৃঢ়তা আছে, একটা স্টাবার্ননেস রয়েছে, তার লাইনের দৃঢ়তা, পূর্ণমাত্রায় নিজেকে প্রকাশ করার ভঙ্গি, এই সমস্ত কিছু একটা অদ্ভুত সম্মেলন হচ্ছে মধুবনী। এবং সেই মধুবনীর মধ্যে কোথাও কিন্তু আলপনার গ্যাপ ভরার জন্য আলপনা দিচ্ছি এরকম ব্যাপার কিন্তু বিশেষ নেই, ওখানে কিন্তু এক্সপ্রেশনটাই। এটা আমাকে এত মুগ্ধ করে, এবং আমার পড়াশুনো, আমার ভাবনা চিন্তা সবকিছু ভীষণভাবে একাত্ম হয়ে যায় একটা। সেখান থেকে আমি মধুবনীকে আমার ছবির মধ্যে আনতে আরম্ভ করি। যেহেতু আমি নিজে ভীষণভাবে কপি বিরোধী, আমার ছাত্রছাত্রীদেরও, মানে আমার আর্ট ক্লাস নিই, তাদেরকেও আমি জীবনে কোনোদিন কপি করতে দিই না, ঠিক তেমনি আমি নিজেও মধুবনী কিন্তু কপি করিনি। কিন্তু মধুবনীর ওই লাইনের স্ট্রেংথ, ওই স্পেসকে কভার করার যে স্ট্রেংথ, ওই এক্সপ্রেশন, ওইটাকেই আমি বেশি করে আমার কাঁথার মধ্যে ফোটাতে চেষ্টা করেছি। এক্সিবিশনে অনেকেই দেখেছেন যারা ওখানে ছিলেন। এরপরে একটা ঘটনা ঘটে। আমার প্রথম এক্সিবিশন হয় সম্ভবত 95 কি 97-এর মাঝামাঝি, ওরকম একটা সময় দিয়ে। তো যিনি এটা ব্যবস্থা করেছিলেন, মুম্বাইতে ব্যবস্থা হয়েছিল, সে তো হঠাৎ আমার কাঁথা সমস্ত দেখে টেকে বললো, এগুলো কি সুটকেসে ভরা থাকবে, এগুলো নিয়ে এক্সিবিশন করো, ভীষণ এক্সিবিশনের দরকার। তো আমার তো পয়সা করি নেই। সে বলল আমি সব ব্যবস্থা করছি। গেলাম সেখানে,
কিন্তু আমি লক্ষ্য করলাম সমস্ত খরিদ্দার বা যারা আসছে তাদেরকে কাঁথাটাকে বেচা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন কাঁথা সম্পর্কে বলা। কাঁথা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। বিখ্যাত বিখ্যাত সমস্ত ফিল্ম ওয়ার্ল্ডের লোক অনেক কিছু সব এসেছে, কিন্তু সবাই কিন্তু ভাও কিতনা হ্যাঁ এইটা বেশি ইম্পর্টেন্ট তাদের কাছে। এবং এটা তো আমাদের দায়িত্ব বোঝানো কাঁথা কি, কাঁথার ভ্যালুটা কি, টাকার অঙ্কে নয়, ইটস মোর দ্যান এনিথিং। এই জায়গাটা কিন্তু হচ্ছে না সামহাউ। অনেকের চোখে মনে হবে অনেক কিছু হয়েছে, কিন্তু আমার চোখে ফ্লপ। আমরা ফিরে আসি। এটা কত সালের কথা? 96 কি 97-এ মাঝে মাঝে এরকম সময়। তারপরে ফিরে আসার পরে আবার বছরখানেকের মাথায় এখানে কলকাতা একটা এক্সিবিশন করা হলো। যিনি ব্যবস্থাপক ছিলেন তিনি 80% ইনভিটেশন কার্ড দিতেই ভুলে গেছেন। ক্যামেরা নিয়ে গেছেন, ক্যামেরা ক্লিক করতে ভুলে গেছেন। কিছু বলার নেই, এটা আমার ভাগ্যে ঘটেছে। আবার পাত্তারি গুটিয়ে সব বাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি, দিয়ে আবার আমার কাজ চলছে। ইতিমধ্যে আমার ঠিক এক্সিবিশনের আগে দিয়ে 7খানা কাজ চুরি হয়ে গেল। মেয়েগুলো ভয় পেয়ে সব দল বেঁধে ছেড়ে দিল। কি ঘটলো, কি ব্যাপার, কিছুই বোঝবার আগে সব জিনিসটা একটা অদ্ভুতভাবে ভ্যানিশ করে গেল। খুব মনটা মানে ভীষণ ভেঙে গেছিল একেবারে। যাই হোক আমি একা একাই তখন বসে বসে টুকটুক করে চালিয়ে যাচ্ছি। দুম করে 2000 সালে বাবা দাদা দুজনে চলে গেলেন। মা অসুস্থ হয়ে পড়লেন। তখন দুটো সংসার, ছেলে মেয়ে মানুষ, মানে সব মিলিয়ে তখন আমার পয়সা একদম মানে নীল, ব্যাংকে পকেটে কিচ্ছু নেই। তো সেই সময় আমি একটা আর্ট স্কুল খুললাম মার বাড়িতে, যে ওখানে মাকে যতক্ষণ দেখাশুনো করব ততক্ষণ আর্ট স্কুল চলবে। এই আমার মানে সেকেন্ড টাইম আর্ট স্কুল। কারণ প্রথমে 70 সালে 12 বছর আমি প্র্যাট মেমোরিয়াল স্কুলে ছবি আঁকা শেখাতাম, আর এই আবার আর্ট স্কুল খুললাম। আর্ট যখন বাচ্চাদের শেখানো হয় তাদের শিল্প সম্পর্কে শ্রদ্ধার থেকে তার পানিশমেন্টের ভয়টা বেশি ঢোকানো হয়, কোনটা ফেয়ার কোনটা এইসব। তো এটার মূলে হচ্ছে যে টিচারদের তাদের অজ্ঞতা, এবং তারা বসে বসে কপি করান, অজ্ঞতার কারণেই কপি করান। তো সেইটা আমি বন্ধ করেছিলাম প্র্যাট মেমোরিয়াল স্কুলে। প্রথম থেকে পুরো কোর্স তৈরি করেছিলাম তাদের জন্য, এবং সমস্ত অ্যাংলো ইন্ডিয়ান স্কুলগুলো ভিড় করে আসতো আমাদের এক্সিবিশন দেখতে। মিস্টার মেসনকে উনি অসম্ভব আমাকে রেসপেক্ট করতেন। এবার আমি বাড়িতে আর্ট স্কুল খুললাম, বাচ্চাদের ছবি আঁকা শেখাতে শুরু করলাম। টুকটুক টুকটুক করে আমার আর্ট ক্লাস বাড়তে লাগলো, এবং মাকে সামলানো এসব চলতে লাগলো। করতে 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 15 সালে মা চলে গেলেন। তারপরে কোভিডের পরে লকডাউন। আর কোনো আমার অল্টারনেটিভ ছিল না স্কুলটা চালিয়ে যাওয়া ছাড়া। মানে এই সময়টা একঘেয়ে একটা জীবন ছিল। কিন্তু আমি আবার পড়তে ভীষণ ভালোবাসি, প্রচুর পড়াশুনো করতাম, বুদ্ধিজমের উপরে প্রচুর পড়াশুনো করতাম। এবং যেহেতু এই বুদ্ধিজমের সঙ্গে তার যে প্রিন্সিপালগুলো রয়েছে, বুদ্ধিজমের যে সূত্রগুলো রয়েছে, সেইগুলোর সঙ্গে কিন্তু এই কাঁথার মেয়েদের ভাবনা চিন্তার সঙ্গে কোথায় যেন একটা লিঙ্ক রয়েছে, কোথায় যেন একটা সম্পর্ক আছে। আচ্ছা, আপনি মধুবনী উল্লেখ করেছেন। যদি বলি প্রকৃতি কি সরাসরি আপনার কথায় আসে নাকি? এইবার আসছি, যখন আমার এইরকম একটা পরিস্থিতি চলছে তখন রাউন্ড অ্যাবাউট 2000 সালের আশপাশেই একটা বিদ্বজ্জনরা সব এক জায়গায় হয়েছেন, আমিও গেছি সেখানে। একজন হঠাৎ বলছেন কাঁথা আর্ট না ক্রাফট, এই প্রশ্নটা তুলেছেন। আচ্ছা, কাঁথা আর্ট না ক্রাফট, ভীষণ ভাইটাল প্রশ্ন। এবং সেখানে একজন শিল্পী উঠে বলেন যে পেইন্ট খুব সাপল, কুইকলি মুভ করে ক্যানভাসের উপর দিয়ে, তার গতিবিধি খুব চটপট, এবং সেটা মনের যেটা আসছে সেই মনের সঙ্গে তার মানে মনটা ট্রাভেল করছে ওই রেখার সঙ্গে, মনের তাৎক্ষণিকতা সেটাই ছবির লাইনের উপরে তার একটা প্রভাব রয়েছে, সেই কারণে সেটা আর্ট। আর অনিতার কথা একদম নাম করে এই কথা বললেন, ওটা তো ছুঁচ দিয়ে করা, ছুঁচটা তো একমাত্র যন্ত্র, আস্তে আস্তে ওঠানামা করতে করতে যায় দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, কখনো বছর লেগে যায়। তো এটা এত স্লো তো আর মন যায় না, মন তার সঙ্গে ট্রাভেল করে না। আমি শুনছি তখন বলছেন, আর তাছাড়া লাইনটা তো যেদিকে খুশি যেতে পারে, সুতোটা ড্রয়িং ধরে ধরে তাকে এগোতে হচ্ছে, সে একটা বাধ্যবাধকতার মধ্যে রয়েছে, এটা ক্রাফট ছাড়া কিছু নয়। তখন আমি বললাম যে প্রথমত উইনসর নিউটন কোম্পানির যত রং ব্রাশ আছে, অথবা ওয়াটসম্যানের যে কাগজটা আছে, মানে যেগুলোর উপর সবাই কাজ করছে, তাহলে 50% কন্ট্রিবিউশন তাদের। ছুঁচ যদি হয় কাঁথার ক্যারিয়ার, তাহলে এরাও তাহলে আর্টের ক্যারিয়ার। ক্যানভাসের টেক্সচার আছে, রঙের স্লিপারিনেস আছে, এটা তো কোম্পানি করে দিয়েছে অলরেডি। আর দ্বিতীয়ত মন জিনিসটা
আর্টিস্টদের সাবজেক্ট নয়, এটা মনোবিদদের সাবজেক্ট। মনটাকে মাপার জন্য এখনো পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। অতজন আর্টিস্ট এবং বিদ্বজ্জনের সামনে আমার নাম করে যখন এই কথাগুলো বলা হয়েছে, তখন আমার মাথার তালুটা মনে হচ্ছে এক্ষুনি বোধহয় ফেটে যাবে রাগেতে। সেই রাত্রে ঘুমিয়েছি আমি, আপনাকে কি বলবো, আমি জানি না কাকতলীয় নয় এটা। মাঝরাতে ঘুম ভেঙে দেখছি সিলিং এর উপরে হিউজ কাঁথা নড়ছে চড়ছে, গাছপালা জঙ্গল, মানে আমি স্তব্ধ হয়ে গেছি। আমি শুধু দেখছি, একটা সিনেমার মতন আমি যেন দেখছি ওই পুরো দৃশ্যটা, সবটাই কিন্তু আধা সংঘমন্ত অবস্থায় দেখছি। ভালো করে দেখলাম যে প্রতিটা রেখা কাঁথা স্টিচের, প্রতিটা এক্সপ্রেশন কাঁথা স্টিচের। কাঁথার যদি কোনো দেবদেবী থেকে থাকে সে আমাকে বলে দিল, সে আমায় বলে দিল আমার নেক্সট স্টেপ কোথায়। মাঝরাতে 3টের সময় সিঁড়িতে নেবে সঙ্গে সঙ্গে কাগজ পেন্সিল নিয়ে বসে গেলাম, যতটুকু স্মৃতিতে আসে যে ভাবনাটা ছিল সঙ্গে সঙ্গে কোট ডাউন করলাম, সঙ্গে সঙ্গে স্কেচ করলাম যতটা মনে পড়ে। আমি সেই দিনই বসে গেলাম আমার এই প্রকৃতির সিরিজটা শুরু করে। সরাসরি প্রকৃতির ছবি না সেই প্রকৃতি আপনার দর্শনে যেভাবে সেটা? আমার দর্শনে সেটা সিনেমা দেখতে দেখতে দেখছি, খিকে করে পত্রিকায় দেখলাম, স্কেচ করলাম। কখন কোন স্কেচটা, একটা বাঁশবনের ছবি আছে, ওটা আমার স্কেচ। একটা গাছের গোড়ায় ছালগুলো তুলে নিয়ে গেছে, রস বেরিয়ে পড়ছে, ওটা আমার স্কেচ। এরকম প্রচুর স্কেচ রয়েছে। ওই যে যেটা সূর্যের আলোটা ভিতর দিয়ে যাচ্ছে ওটা নয়, আরেকটা আছে, অনেকগুলো শাল গাছ রয়েছে। শাল গাছটা শান্তিনিকেতনের স্মৃতি। আমি যে সবসময় ছবি দেখে আঁকছি না, কাঁথার লাইনটাই আমাকে বলে দিচ্ছে এরপরে কি করতে হবে, এরপরে কোন লাইনটা দিতে হবে, কোন টেক্সচারটা দিতে হবে, কাঁথাই বলছে। শান্তিনিকেতনে কখনো কাঁথা নিয়ে আলোচনা হয়? কখনো কাঁথা নিয়ে আলোচনা হয়নি, শুধু ওই প্রকৃতিই আমার কাছে এভরিথিং, সম্বল হয়ে রয়েছে প্রকৃতি। হ্যাঁ। আরেকটা জিনিস আমি আবিষ্কার করেছি যে সুতো যেহেতু একটু চকচকে, সেহেতু সুতোটা যেদিকে যাচ্ছে ওইটা আলো ক্যাচ করছে, সঙ্গে সঙ্গে মানে ডাইমেনশনাল ফিলিং আসছে। এটাও আমি আবিষ্কার করলাম। এটা কিন্তু শুধু আমারটাই নয়, এই এক্সিবিশনে গিয়ে দেখি একজন হলদে সুতো দিয়ে, মানে একটু কমলা হলদে টাইপের সুতো দিয়ে কাজ করেছে, মনে হচ্ছে সোনার সুতো দিয়ে কাজ করেছে। আচ্ছা, এই যে বলছেন অন্যদের দেখছি বা অন্যের কাজ দেখছি, আমি কি এভাবে বলতে পারি যে অনিতা মিত্রের কাজ আরো বহু মানুষকে অনুপ্রাণিত করেছে এই নতুন নতুন ভাবে করেছে কিনা আমি জানি না, তবে আমি জীবনেই প্রথম এত প্রশংসা, এত উৎসাহ, আর এই বয়সে এসে যখন এরকম হঠাৎ করে এরা আমাকে প্রশংসা করছে, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি প্রশংসার যোগ্য কিনা। আমার সেটাই আমার মনে হলো যে আমাকে যে করে হোক একটা আবার কাঁথার মুভমেন্ট শুরু করতে হবে। এবার আমার একার নয়, মুভমেন্ট। তাহলে আমাকে কাঁথার ওয়ার্কশপ খুলতে হবে। যারা ভাবে যে আমি ছবি আঁকতে পারি না, কাঁথার ড্রয়িং কি করে করব, কি এসে যায়, ছবি কেমন হলো, ছবি তো আমার, আমি কাঁথাটাকে ফোটাতে চাইছি। অতএব সেখানে তুলনামূলক আলোচনা নয়, শুরু করে দেওয়া। না, এই আন্দোলন কি শুরু হয়ে গিয়েছে নাকি আমরা আশা? একটু গুছিয়ে নিতে হবে আমাকে, ঘরদোর সমস্ত ওদের জায়গা করতে হবে, ওদের বসার জায়গা চাই, মেটেরিয়াল চাই, শিডিউলগুলো চাই, অনেক কিছু অর্গানাইজ করতে হবে। সেগুলো করে তখন আমি ডাক দেব সবাইকে। শেষ একটা প্রশ্ন করতে চাই, যেখানে আপনি বলেছিলেন শুরুতেই যে কাঁথাকে তুচ্ছতাচ্ছিল্য করা হতো, যে কাঁথা একসময় একটা গৌরবের নিদর্শন ছিল, সমৃদ্ধি নিদর্শন ছিল, আপনার কাজ কি কোনোভাবে সেই জায়গাটা ফিরিয়ে দিতে পারছে কোনো অংশে হলেও? যে গৌরবের জায়গাটা তৈরি করেছিল যে সময়, তখন তো যারা তাকে গৌরব মনে করার দরকার ছিল তারা তো লুটেপুটে নিয়ে চলে গেছে। আমাদের দেশে কোনো রকম কোনো তাকে পাত্তা দেওয়া হয়নি। কিন্তু এটা থেকে তো আমরা শিখছি, এটা থেকে তো আমরা সমস্ত কিছু অর্জন করছি। গুরুর এক্সপেক্ট করে যে ছাত্র আরো কিছু করুক। যখন এই পুরনো প্রাচীন কাঁথা থেকে যখন আমি শিখছি, তখন এইখান থেকে আমার যাত্রা শুরু, এখান থেকে আরেকটা মানে পর্যায় শুরু হচ্ছে। যেমন আমি বলছি, ছবিতে এটাকে বলা হয় 7 এলিমেন্টস, অর্থাৎ 7টা উপাদান, লাইন, শেপ, ফর্ম, টোন, কালার, স্পেস, টেক্সচার। এই যে 7টা এলিমেন্ট, এই 7টা এলিমেন্ট আমরা যে কোনো আধুনিক ছবি দেখি আর প্রাচীন ছবি দেখি আর কাঁথাই দেখি আর যে কোনো জায়গায় এগুলো আমরা দেখতে পাবো সব জায়গায়। এবং এই যে এলিমেন্টগুলো রয়েছে, এই এলিমেন্টগুলোর মধ্যে এত বৈচিত্র্য, প্রত্যেকটার মধ্যে এত বৈচিত্র্য রয়েছে, সেটা আবিষ্কারের দায়িত্ব শিল্পীর। না, এখানে ধরুন শিল্পীর উত্তরণ ঘটছে। শিল্পী, আমি তো মনে করি যে কোনোদিন কাঁথা করেনি সেও শিল্পী। যখনই বলছি কাঁথা শিল্পী, আমি বলছি কাঁথা কর্মী নয়। প্রত্যেকের ভিতরে একটা শিল্প সত্তা রয়েছে, সে সেখান থেকেই শুরু করছে। কেউ 1-এ শুরু করছে, কেউ 50-এ শুরু করছে। প্রত্যেকের মধ্যে একটা শিল্প সত্তা আছে, সেটাকে রেসপেক্ট করা। আমি যদি সেটাকে রেসপেক্ট না করি, আর কেউ কেন করবে? আমার প্রশ্নটা যদি আরো সরাসরি করি, যে মানুষ
কাঁথাকে গ্রহণ করবে, দৈনন্দিন জীবনে সেটাকে ব্যবহার করবে। সেটা আমার চেষ্টা থাকবে আমি কতটা মানুষের কাছে সেটাকে সহজ করে পৌঁছে দিতে পারবো। কেননা আপনি বলেছেন আমাদের জলবায়ুর সঙ্গে কাঁথার মিলমিশ অনেক বেশি। শিক্ষক যদি স্টুডেন্টের সামনে নত হয়ে না বসে তাহলে তাকে বোঝাতে পারবে না। সে যদি মাথার উপরে থাকে সে ছাত্রকে বোঝাতে পারবে না। অর্থাৎ আমি যদি সেই জায়গায় না নাবি যেখানে আমি সবাই মনের কাছে পৌঁছতে পারবো, যে সেটাকে সহজভাবে নিতে পারবে, তবে না সেটা শুরু হবে। দক্ষতা শুরু তো সেখান থেকে, দক্ষ হয়ে তারপরে নয়। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে ছিলেন শিল্পী অনিতা মিত্র, যার কাঁথা নিয়ে কাজ, কাঁথা নিয়ে চর্চা, কাঁথা ফোড়ের নবদিগন্ত আবিষ্কার, সেটার প্রয়োগ, সেটা অন্যদের শেখানো, একটা নতুন যাকে বলে একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে। সেই দৃষ্টান্ত আমরা কতটা অনুসরণ করতে পারবো, কতটা উপলব্ধি করতে পারবো, সেটা সময় বলবে। কিন্তু তার কাছ থেকে শুনতে শুনতে ওই কাঁথাই যেন তার নানা শিল্প নিয়ে, নানা ফোঁড় নিয়ে আমাদের ধীরে ধীরে জড়িয়ে ধরছিল এই অনুষ্ঠানে। তাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই, কিন্তু বাংলার এই শিল্প, বাংলার একান্ত নিজস্ব এই চর্চাকে তিনি যে আবার গৌরবের ঠাঁই দিচ্ছেন, গৌরবের আসন দিচ্ছেন, তার জন্য সত্যিই তার প্রতি আমরা কৃতজ্ঞ। নমস্কার জানাই তাকে। আমিও ভীষণ কৃতজ্ঞ আপনাদের কাছে।